নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। প্রথমেই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আজ সন্ধ্যায় আমাদের সাথে থাকার জন্য। আজকের সন্ধ্যার অনুষ্ঠান আমরা শুরু করব একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে স্মরণ করে, যিনি কয়েকদিন আগেই 12ই নভেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন। সেই বিখ্যাত নাট্যকার, অভিনেতা, পরিচালক, অধ্যাপক মনোজ মিত্র মহাশয়কে স্মরণ করে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আজ আমরা আমাদের নাটক শুরু করব। আমরা সকলেই জানি তার বিখ্যাত নাটক বাঞ্ছারামের বাগান, নরক গুলজার, চোখে আঙুল দাদা, কালবিহঙ্গ এবং আরও অনেক। এই মঞ্চের সঙ্গেও তাঁর একটি প্রত্যক্ষ যোগ তৈরি হয়েছিল। তিনি এই কৃষ্টি অডিটোরিয়ামের মঞ্চে মুন্নি ও 7 চৌকিদার নাটকে অভিনয় করে গেছেন। আমরা অ্যাক্টার্স প্রসেনিয়াম থিয়েটারের পক্ষ থেকে সেই মহান প্রাণকে জানাই প্রণাম। 2017 সাল থেকে নিয়মিত প্রতি বছর অ্যাক্টার্স প্রসেনিয়াম থিয়েটার আমাদের একটি করে নাটক উপহার দিয়েছে। 2017 সালে আন্তিগণে, 2018 সালে গ্যালিলিওর জীবন, 2019-এ দাঁড়াও পথিকবর, 2021-এ অপারেশন ভিআইপি, 2022-এ ম্যাকবেথ, 2023-এ ওথেলো এবং 2024-এর আজকের নাটক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গণদেবতা। নাট্যরূপ দিয়েছেন রতন কুমার ঘোষ, সম্পাদনা ও নির্দেশনা অমিত চট্টোপাধ্যায়। প্রযোজনায় অবশ্যই অ্যাক্টার্স প্রসেনিয়াম থিয়েটার, নিউ ব্যারাকপুর। একটি বিশেষ অনুরোধ, আপনাদের সকলের মোবাইল ফোনটি নিষ্ক্রিয় করে রাখবেন অথবা সাইলেন্ট মোডে রাখবেন। আবারও বলছি, আপনাদের হাতের মোবাইল ফোনটি নিষ্ক্রিয় করে রাখবেন অথবা সাইলেন্ট মোডে রাখবেন এবং আপনাদের সঙ্গের শিশুটিকে আপনারা সামলে রাখবেন। আজকের নাটকের সময়সীমা আনুমানিক 2 ঘন্টা। শুরু হচ্ছে এবারের নাটক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা। শহুরে বাবু হয়েছেন অনিক আমার, এই গায়ের বাতাস তার আর ভালো লাগে না।
শহুরে হাওয়ায় অনেক আমার মেজাজ ঠান্ডা করতে যান। এভাবে কথা বললে পঞ্চায়েতের আসল উদ্দেশ্য নষ্ট হবে। তবে কিভাবে বলতে হবে জানতে পারি কি? প্রবীণ ব্যক্তিরা রয়েছেন, তারাই বিধান দেবেন। তবে আমার কথা হলো, আঘাত দিয়ে নয়, ভালোবেসে তাদের বোঝাতে হবে। কামার কুমোর মুচি মেথর ব্রাহ্মণ কাস্ত নিয়ে এই যে আমাদের পঞ্চগ্রামের সমাজ চলছে, সেই চলার মধ্যে একটা শৃঙ্খলা চাই। ভেরি কারেক্ট, শৃঙ্খলা চাই। আর সেই শৃঙ্খলা যে ভাঙতে চায় তার কি করা হবে? ভাঙতে দেওয়া হবে না, এ কথা আমাদের বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। সমাজে যার যা কাজ তাকে তা করতেই হবে, কোনো ওজোর আপত্তি চলবে না। পঞ্চায়েতের সমাজে আমরা কোনো অনিয়মের আহা ঢুকতে দেব না, একথা রানী আমাকে সমঝে দিল। সমঝে দিতে হবে। কি বলছেন বাবু মশাইরা? আমি খাটি খুটি খাই, সাদের বেলায় আমার কাজ থাকে, সময়টা মাটি হয়ে গেল। কি যদি মনে করো তাহলে তো না এলেই পারতে। তোমাকে তো আর পেয়াদা দিয়ে ধরে আনা হয়নি। আর তেমন মনে করলে চলেও যেতে পারো, তোমাকে তো আর বেঁধে রাখা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কাশের কথা আসা যাক। হ্যাঁ, কাজের কথা। দেখো, আমি পঞ্চায়েতে আজ তোমার বিচার হবে। এরকম মানে আমাদের যা বলার তা আমরা বলবো, আর তোমার যা জবাব তা তুমি দেবে। কিন্তু নালিশ যখন আপনাদের, তখন আপনারা যে কি করে বিচার করবেন সেটাই তো বুঝে উঠতে পারছেন না। কোনো কর্মকার এই বিবাদ করার মনোভাব নিয়ে মজলিসে আসতে নেই। তোমাকে যা বলা হচ্ছে সেটা মন দিয়ে শোনো, তারপর তোমার কথা বলো। বেশ, কাট মানছি, বলুন। তাহলে আমিই বলছি। দেখো কর্মকার, আমি ওই মহাভারত বলতে চাই না, সংক্ষেপেই ছাড়ছি। তুমি নাকি আজকাল শহরে গিয়ে ব্যবসা শুরু করেছো। আগে করেছি। তা বেশ করেছো, যেখানে দুটো পয়সা পাবে সেখানে যাবে বলছি, কিন্তু তাই বলে গায়ের পাটটাও চুকিয়ে দেবে। আগে অসুবিধে আপনাদের হচ্ছে একটুকুন। একটুকুন মানে? ও, মজলিসের কথায় ওজন দিতে ইচ্ছা হয় না বুঝি? ধানের সময় বস্তা হাতে ধরে গিয়ে দাঁড়াবে, আর কাজের সময় শহরে গিয়ে পয়সা কামাবে, ওসব চলবে না। মজলিসে তাহলে এই কথা? হ্যাঁ, এই কথা। গাড়ির হাল, গরুর ফাল তোমাকে এই গ্রামে বসেই করতে হবে, ওসব শহরে চালবাজি চলবে না। গায়ের কাজ আমি আর করবো না। তার মানে করবো না। থামো তোমরা, থামো। এই মজলিসে গোলমাল করো না, আমি তোমাদের কাছে হাত জোর করছি। এই যে বাবা শ্রীহরি, তুমি এই সামান্য ব্যাপারে মনক্ষুণ্ণ হয়েও না। তোমার ওই ধানের দাম ওই হ্যান্ডনোটের পিঠে উসুল করে নিও। আর এই যে বাবা অনিরুদ্ধ, তুমিও গায়ে একটা পাঠ রাখো, গায়ের কাজকে অবহেলা করো না। আর তোমার আপত্তি করা উচিত নয় অনি ভাই। তাহলে তুমি কথা দিচ্ছ অনিরুদ্ধ, আগে আমাকে মাফ করবে? সেই কি? পারবো না বললেই কি হলো বাবা? এই পঞ্চগ্রামে যে কাজ তোমরা সেই পুরুষানুক্রমে করে আসছো, সেই কাজ কি এত সহজে উড়িয়ে দিতে পারো কর্মকার? তাহলে এই সমাজ ব্যবস্থার কি হাল হবে সেটা একবার ভেবে দেখেছো? এই যে তোমার পূর্বপুরুষের বাস ছিল সেই মহাগ্রাম, এ গায়ে কামার ছিল না বলেই তোমার পিতামহকে এনে এখানে বসানো হয়েছিল। এখন না বলে পাশ কেটে যাও, কোন মুখে কর্মকার? দেখো তো আমার এখানে ওই হ্যান্ডনোটের কথাটা ওঠাতে পারো কিনা। বলুন জ্যাঠা, সে কালের এ কালের অনেক পার্থক্য। আগে গায়ে কখানা হাল ছিল আপনি মনে করুন তো, আর এখন আপনি কি গুনে দেখেছেন? আমার চোখের সামনে 21খানা হাল উঠে গেল, গায়ের অর্ধেক জমি চলে গেল কোন কোনার ওই ভদ্রলোকের ঘরে। আচ্ছা, কিসের ভরসায় থাকবো বলতে পারেন? তাছাড়া আজকাল হাল চালাওয়া সেরকম ভালো নেই। হ্যাঁ, তা সত্যি। এখন বার্নিশ করা জুতো চাই, ছাটিনের জামা চাই, পরিবারের সেমিজ ব্লাউজ চাই। শিরোমণল, একটু হিসাব করে কথা বল। হ্যাঁ, হিসেব আমার কষা আছে। 25 টাকা 9 আনা 3 পয়সা, আসল 10 আর সুদ 15, আর চক্রবৃদ্ধি আরে 9 আনা 3 পয়সা। এবার তুই এক কষ কষে বার কর। এই কামারের পো বলি শুভঙ্করী, জানিস তো? এই নাও তোমার 25 টাকা 10 আনা। ওই 1 পয়সার ফেরত চাই না, ও দিয়ে তুমি খিলি পান কিনে খেও। পেন নাম মজলিসের বাবু মশাইরা, পেন নাম। এবার
কি হবে কি হবে পুরো হয়েছি, এ কালের মতি গতি কিছু বুঝতে পারিনি। ছাড়কে, তোমরা যা ভালো বোঝো তাই করো। আমি চলি পণ্ডিত। কি হবে দাঁড়াও দেউ পণ্ডিত, তুমি কিছু বলবে না? মজলিসের প্রবীণ ব্যক্তি যেখানে নির্বাক হয়ে চলে গেলেন, সেখানে আমি আর কি বলবো। মজলিস ভাঙলো, আপনারা যে যার বাড়ি চলে যাবেন। অনিরুদ্ধর সঙ্গে কথা বলে পরে একটা দিন ঠিক করা যাবে। আর অনেক আমার যে মজলিসকে অপমান করে চলে গেল, তার কি করা হবে? অপমানের কথা বললে সিধায় তোমার উপরও বর্তায় ভাইপো। আমার উপরে? কারণটা জানতে পারি কি? ভাঙা মজলিসে আর কারণ জানতে চেয়ে লাভ নেই। আমরা চেয়েছিলাম এই পঞ্চগ্রামের সমাজে শৃঙ্খলা বজায় রাখতে, তা বোধহয় আর সম্ভব হলো না। হয়ে চলো তোমরা। মজলিস ভেঙে গেল বুঝি পালমশাই? ও দুর্গা, কোথায় গিয়েছিলে? কোথায় আর যাব, এই একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম। তা এমন ওত পাতা শিয়ালের মতো তাকাচ্ছ কেন? খার সর্বনাশের কথা ভাবছো? তুই তো আমার দোষ ছাড়া গুণ কোনোদিন দেখলি না দুর্গা। জানিস, এইমাত্র অনেক আমাকে অপমান করে চলে গেল। তাই নাকি? কি হলো? হাসছিস যে? কামানের আপরে তাহলে আগুনের তাপ আছে বলো? না, আর বেশি দিন নেই। আগুনে জল ঢালার ব্যবস্থা আমি করছি। মজলিসে আমার মুখের উপর টাকা ছুঁড়ে মারার দেমাক আমি ভাঙছি। দেখি কত বড় কামার সে হয়েছে। তার জন্য তো গো গো করতে হবে কেন গোপাল মশাই? থানা পুলিশে তোমার খাতিরে লোক রয়েছে। পাতু বাইনের পিঠে চাবুক মারতে পারো, আর কামারের আপরে ঢালতে পারো না? তবে দেখো পাল মশাই, কামার বউয়ের উপরে আমার নজর দিও না যেন। তার ঘরে লকলকে দা আছে। মাঠে অনেক আমাদের পাকা ধান আছে না? তার ঘরের ঘরে আগুন জ্বলে না? দেবু ঘোষ জগন ডাক্তার আছে না? গায়ের পরিজনরা আছে না? তারা কিন্তু কেউ ছেড়ে কথা কইবে না। যাকে টাকা দাও। টাকা? কিসের টাকা? টাকা নেই, যা এখন। টাকা না দিলে তোমার মতলব ওই পঞ্চায়েতের সবাই ফাঁস করে দেবে। চুপ! একদম চুপ। আরে দেবো দেবো, তোর যত টাকা লাগে আমি দুহাত করে দেব। আগে গায়ের ছোট লোকগুলোকে শাস্তা করি, আগুন জেলে। দুর্গা, তুই এখন যা, কাল সন্ধ্যেবেলা একবার আসিস। এই দুর্গা, শোন শোন, আরে শোন না, এই চল না একবার আমার ঘর দিকে। না, আজ যাব না। ঠাকুর বাড়ি পুজো দিতে হবে গো। এখন তোমার আস্থা ঘুরে ঢুকলে এই রাতের বেলায় আবার ময়ূরাক্ষী চলে ডুব দিতে হবে গো। যাই পালমশাই। তবে দেখো পালমশাই, কামার বউ কিন্তু শক্ত ঠাই। পালমশাই, কে বেরিয়ে গেল? আমাদের দুর্গা না? না, এই পথ দিয়ে যাচ্ছিল তাই আর কি। বেশ বেশ, আপনার টাকা আছে, ভাগ্য ভালো। ভোগ করে নিন, ভোগ করে নিন। আমি জমিদারের চাকর, ওসব আমাদের কালী ভদ্রের জোটে কি জোটে না। আর দাসী, এবার যে আমার সেই উপকারটা না করে দিলেই নয়। কোনটা? আরে ওইটা, ওই যে ওহো, সেই পালকেটে ঘোষ পদবি তো? হবে হবে, ও আর এমন কি ব্যাপার? মা লক্ষ্মীর কৃপায় এখন আপনার গোলা ভরা ধান। আমাদের জমিদার বাবু পর্যন্ত আপনাকে খাতির করে চলেন, তাই মান সম্মানের জন্য পালকেটে ঘোষ পদবি হওয়া দরকার বই কি। তবে আমারও একটা
কাজ করে দিতে হবে পালমশাই। কি কাজ? ওই কামার বউ। হবে হবে, সে ব্যবস্থা আমি করছি। এই জন্যই তো আপনাকে এত ভালো লাগে পালমশাই। চলি, অনেক রাত হয়ে গেল। গোপাল, গোপাল, পেন্ডন কর্তা, পারবি? পারবো কর্তা। কাদের দিয়ে করাবি? কেন? শিবকালীপুরের ভল্লারা এটা যেমন জোয়ান তেমন ডাকাত। এক রাতে 2 বিঘে জমির ধান সাবান করতে পারবে? বলে ওরা 15 জন কর্তা, তাছাড়া 7 বার জেল খেটেছে। টাকা নেই, আগে মদ খাওয়াবি, তারপর টাকা দিবি। খুব সাবধান, যা। সাহস আমার জমির ধান চুরি করে, ওকে আমি জেল খাটাবই। দে জামাটা দে। জামা দিয়ে কি হবে? থানায় যাব। থানায় গিয়ে কি করবে? কেস করব। কেস? কেস? কিসের কেস? চুরি চুরি, ধান চুরি কেস। শালা ছিঁড়ে পাল কাল রাতে আমার 2 বিঘে জমির ধান চুরি করেছে, সেই কেস। দে আমার জামাটা দে। কি হলো, পুতুলের মতো দাঁড়িয়ে রইলি যে? তোমার কথা কেউ বিশ্বাস করবে? কি বললি? বলছি তোমার কথা কেউ বিশ্বাস করবে না, ওরা বড় লোক। বড় লোক? আরে এই বড় লোকের মুখে আগুন। দে আমার জামাটা দে। রান্না হয়ে গেছে, খেয়ে যেখানে খুশি যাও। তুই খাগে যা, তুই খাগে যা, আমার জামা দে। ভাত খেয়ে যেখানে খুশি সেখানে যাও। ও তুই জামা দিবি না? না। ঠিক আছে, আমি জামা না নিয়েই যাব। না, খালি গায়ে যাবো কেন? আমার নিজের জামা আমি নিজে নিয়েই যাব। পদ্ম, আমার পথ আটকে দাঁড়াচ্ছি, কিন্তু আমার মাথায় কিন্তু খুন চেপে গেছে। পথ ছাড়। না, ছাড়বো না। কি বললি? তুই পথ ছাড়বি না? না, ছাড়বো না। আমাকে খুন করে যেখানে ইচ্ছে সেখানে যাও। তবে রে পদ্ম, এই পদ্ম, 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 কথা শোন, আমি থানায় যাব না রে পদ্ম। পদ্ম তুই কথা বল, পদ্ম তুই কথা বল। কেমন মজা,
করছো কেন গো? হ্যাঁ, আমি গরিব, থানা পুলিশ করে আমরা পারবো কেন? আচ্ছা, গায়ে কেউ তোমার হয়ে সাক্ষী দেবে? সময় হলে সবাই সরে যাবে। যাও, স্নান করে এসো, ভাত খাবে। দুঃখ করো না, আমরা তোমার তো দুটো প্রাণী। মাঠে ধান চুরি করে নিয়ে গেলেও আমরা কিন্তু না খেয়ে মরবো না। কথা শোনো লক্ষ্মীটি। তাই বলে এত বড় অন্যায়? অন্যায় তো হবেই, আমরা যে করি। কত আমার কথায় কিন্তু রক্ত ঝিলিক খাচ্ছে, সহ্য হচ্ছে না আমার। সারা সারা ছিঁড়ের ফলের মাথায় আমি পুরুল চালাবো। আমিও ঢালে গলায় বসে জলে ছাপবো। যা, তেল নিয়ে আয়। এই তো আমার লক্ষ্মী পরে। অনিকামার আছো নাকি? অনিকামার, আসুন আসুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, কাল রাতে আমার মাঠের ধান ছিলুপাল চুরি করে কেটে নিয়ে গেছে। হ্যাঁ। সে আমি জানি। শুধু কি তোর ধান, হরিজন পল্লীতে সে আগুন লাগিয়েছে। তাই তো আমি সবাইকে আমার ডাক্তারখানায় আসতে খবর পাঠিয়েছি। সে যা, তুই এখন কি করবি? আগে আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না ডাক্তারবাবু। থানায় ডায়েরি কর। ডায়েরি? হ্যাঁ, ডায়েরি। হারামজাদা ছিলুপালের নামে। কিন্তু 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 আবার কি? মানে রাতের বেলায় কেউ তো দেখে না, তাই। দেখার কি আছে? বলবি আমার সন্দেহ হয়, ওই ছিরুপালকে আমি সন্দেহ করি। চুরির কথা বলবি না, বলবি তোর উপর ছিরুর রাগ ছিল, সেই আক্রোশে সে হয়তো তোর ধান চুরি করে নিয়ে গেছে। রে, পারবি তো? খুব পারবো, কিন্তু ওই মেয়ে ছেলেরা যে হাত দিতে হবে সেই হাঙ্গামার কথাই ভাবছি। কি আশ্চর্য, মাঠের ধান চুরি হয়েছে, মেয়ে ছেলেরা যা দিতে হবে কেন? এটা কি মগের মুল্লুক নাকি? যা যা যা, আর দেরি করিস না, যা। আর শোন, এই দরকার হলে আমাকে বলবি, আমি নিজে যাবো থানায়, বুঝলি? যা যা যা, ওই জামাটা দে। আগে পেন নাম ডাক্তারবাবু। পেলাম ডাক্তার। ও, তোরা সব এসে গেছিস? ভালোই হলো। শোন, এখন তোরা আপন আপন মনিবের কাছে যা, গিয়ে বলবি আমাদের আর কিচ্ছু নেই, এখন 2টো করে বাস, 2 ঘন্টা খড় আর 5-7 দিনের পোড়াতি চা। আমি এই ম্যাজিস্ট্রেটের কাছে এই দরখাস্তটা লিখে নিচ্ছি। দে, তোরা সব টিপসই দে। আগে সাহেবের কাছে? হ্যাঁ হ্যাঁ, সাহেবের কাছে। থানার দারোগার কাছে কোনো সুবিচার পাওয়া যাবে না। নে টিপসই দে। আগে হাঙ্গামা কিছু হবে না তো? জেলার কর্তা তিনি, প্রজাদের সুখ দুঃখের ভার তো তারই উপর। নে টিপসই দে। আগে মশাই। উ আবার কি? না, বলছিলাম যে থানা, দারোগা, কোর্ট কাচারি ও হাজার টানা হাজরা, তাই সই না করে যদি তবে মর্গে যা, কিচ্ছু যায় আসে না। যাস বেটা রায়ের পর আমার কাছে দেব, ওষুধ দেব, বিনে পয়সায় চিকিৎসা করব, দরকার হলে পত্তিও যোগাবো। যত সব ভয় কাতুরে হার বচ্চাদের দল। কি হলো ডাক্তার, তোমায় বেজায় উত্তেজিত দেখাচ্ছে? আরে দেখুন না বেটাদের মুখখামি, এদের হরিজন পল্লীতে ছিরুপাল আগুন দিয়েছে, অথচ এরা ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করবে না। এই বেটা অনির ধান চুরি করেছে, ও থানায় ডায়েরি করবে না। ইউনিয়ন বোর্ড নোটিশ পাঠিয়েছে যে অস্থাবর সম্পত্তি খাজনা বাকি থাকলে প্রয়োগ করবে, তার বিরুদ্ধেও এরা নালিশ করবে না, শুধু বলছে সাহেব শুভ, থানা পুলিশ হুজ্জুত হাঙ্গামা। এই তোমাদের কে ভালো করবে বলতে পারেন? মরুক শালা। বেশ তো, এই ডাক্তার তো যা বলছে তোমাদের ভালোর জন্যই বলছে। দাও দাও, ওই দরখাস্তে টিপসই করে দাও। আগে হাঙ্গামা কিছু হবে না তো চৌধুরী মশাই? আরে না না, হাঙ্গামা হবে কেন? ডাক্তার যা বলছে তাই করো। দাও দাও, টিপসই দিয়ে দাও। আগে আমাদের একটু সময় দিতে হবে, আমরা মজলিসে বসে কথা বলে তারপর সাজের বেলা ডাক্তারখানায় যাবো। বেশ বেশ, তোমরা তাই যেও। ডাক্তার শোনো,
এদের উপর আর রাগ করো না যেন। ওরা সন্ধেবেলায় তোমার ডাক্তারখানায় যাবে এখন। ভালো কথা, তুমি একবার আমার বাড়িটা ঘুরে। কেন কেন কি হয়েছে? ছেলেটার দুদিন হলো ভীষণ জ্বর, ছাড়ছে না। ঠিক আছে, যাবো যাবো। এই দেখো, তোরা এখনো দাঁড়িয়ে কেন? যা যা যা, নিজের নিজের কাজে যা। আমি আসি। হ্যাঁ, আসুন। অনেক, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আর শোন, এই সন্ধ্যেবেলা ওই ডাক্তারখানায় গিয়ে বলে আসবি কি হলো। যা আর দেরি করিস না। ওই জামাটা দে। ডাক্তার, তোমার বিরুদ্ধে আমার নালিশ আছে। আমার বিরুদ্ধে? কারণ তুমি সেদিন মজলিসে যাওনি কেন? যে মজলিসে টাকার জোরে চিরুপাল মাতব্বর, সে মজলিসে আমি যাই না। দূরে থেকে তার মাতব্বরি ভাঙতে পারবে? হ্যাঁ, পারবো। ওই গায়ের লোকদের দিয়ে তার বিরুদ্ধে নালিশ করাবো, এই অনিকে দিয়ে থানায় ডায়েরি করাবো, হরিজনদের দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করব। গায়ের লোকেরা তোমার কথা মতো চলবে কেন? কি বলতে চাইছো তুমি? তুমি তো শুনলাম গায়ের লোকেদের সঙ্গে নবান্নও করতে চাও না। এভাবে দূরে দূরে থাকলে ওই হতভাগাগুলো তোমাকে নিজেদের লোক বলে কাছে টেনে নেবে। ডাক্তার, সংসারে একলা থাকে বাঘ সিংহ, মানুষ নয়। এক হাতে তালি বাজে না পণ্ডিত, এক হাতে তালি বাজে না। কাজের সময় এই জগন ডাক্তার, আর ভোট দেওয়ার সময় কঙ্কনার বাবু চিরুপাল, তাই না? এরা সব নেমো খারাপ আর বজ্জাতের দল। এদের এক একজনের কাছে ওষুধের দাম বাবদ আমি কত পাই জানো? 200-300 করে টাকা। 1 পয়সা উপর করবার নাম নেই, অথচ দাদনের জন্য এরা হাত পাতে ওই চিরুপালের কাছে। কাদের উপর তুমি অভিমান করছো ডাক্তার? যারা নিজেদের ভালো মন্দের কথা উচ্চারণ করতে শব্দ খুঁজে পায় না, যারা ব্যথা পেলে গোঙায়, আঘাত পেলে চিৎকার করে না, তাদের উপর? ওইসব নিরন্ন হতভাগাদের উপর তোমার অভিমান করা সাজে না ডাক্তার। ওরা যে মাটির কাছাকাছি দাঁড়ানো একদল বোবা জীব। তা তুমি আমাকে কি করতে বলো পণ্ডিত? এসো, আমাদের টলটলায় আমার সমাজটাকে আমরা সুস্থির করি। শিরুর অত্যাচার, জমিদারের অবিচারের বিরুদ্ধে যেমন আমরা মাথা তুলে দাঁড়াবো, তেমনি আমাদের প্রাচীন 4 বর্ণের সমাজটার বাঁধনও শক্ত করি। জানো ডাক্তার, সেটেলমেন্টের কারণগুলোর সঙ্গে কাল আবার খুব তর্ক বিতর্ক হয়ে গেছে। আর সেই সুযোগ নিয়েছে চিরুপাল। ওরা হয়তো আমাকে অ্যারেস্ট করাবে। পণ্ডিত, তাই এখন আমাদের আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে ডাক্তার। পণ্ডিত, আমি তোমাকে কথা দিচ্ছি, আর এদের উপর রাগ করে আমি দূরে সরে থাকবো না। চলো পণ্ডিত, যাওয়া যাক। চলো। ডাক্তার বাবু, আমি এখন কি করব? ওই থানায় যাব? হ্যাঁ, তুই থানায়। দাঁড়া। পণ্ডিত, তুমি বলে দাও অনি এখন কি করবে? শোন, তুই এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। কাল আমার বাড়িতে লক্ষ্মী পুজো, তুই মিতে নিকে নিয়ে যাস। সেখানে পরামর্শ করে সব ঠিক করা যাবে। চলো ডাক্তার। পণ্ডিত, আমাদের দেবতা। দেখিস, আবার লোভ করিস নি যেন। মরণ আমার।
ফিরেছো? এত দেরি করে ফিরলি যে? রাতেও কি আবার পাঠশালা বসে নাকি? না না, হরিজন পল্লী মজলিসে গিয়েছিলাম। জানো, চিরু ওদের উপর খুব অত্যাচার করছে। তুমি সবাইকে লক্ষ্মী পুজোর প্রসাদ নিতে নিমন্ত্রণ করেছো নাকি ভুলে গেছো? না না, ভুলিনি। সবাই আসবে, তবে অনি বোধহয় আসতে পারবে না। কেন? আমার বউ কাল সন্ধ্যার পর থেকে ঘন ঘন ফিট হচ্ছে। বড় বিপদে পড়েছে অনেক। আহা, ঘরে যদি একটা ছেলেও থাকতো। হ্যাঁ, ভালো কথা। থানা থেকে কেউ এসেছিল নাকি? তা কেউ আসেনি, তবে দুর্গা এসেছিল। সে বলল তোমায় একটু সাবধানে থাকতে। যাকে তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। বিলু, আমার জন্য তোমার খুব দুর্ভাবনা হয়, তাই না? এই কথা বলছো কেন? বলছি তোমার নির্বাক স্বভাব দেখে। এই যে আমি বারবার বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ি, কই তুমি তো কখনো বাধা দাও না। বাধা দেবো কেন? তুমি তো অন্যায় কিছু করছো না। তবু আর 10 জনের মতো তো আমি আর সংসারটাকে ঘিরে থাকি না। এতেও তুমি কষ্ট পাও না? তুমিই তো বলেছো এই গোটা পঞ্চগ্রাম তোমার সংসার। ঠিক ঠিক বলেছো বিলু। ছেলেবেলা থেকে একটা স্বপ্নই দেখে আসছি। অভাবের জন্য বেশি দূর লেখাপড়া করতে পারলাম না, তাই মাঝে মাঝে খুব দুঃখ হয়। তবু সান্ত্বনা পাই এই ভেবে যে আমি এদের মধ্যেই আছি। এদের সুখ দুঃখ ঈর্ষা ভালোবাসা নীচতা উদারতা সত্ত্বেও আমি এদের চিনি। আর এদের জন্যই হয়তো আমি তোমাকেও ফাঁকি দিচ্ছি। এসব কথা এখন থাক, তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। আমার আনন্দ সে তো তোমারই আনন্দে। এই আমার বড় সম্বল বিলু, এই আমার বড় ভরসা। জামাই পণ্ডিত, জামাই পণ্ডিত, জামাই পণ্ডিত। কে? দুর্গা, আয় ভেতরে আয়। কি হলো, হাঁপাচ্ছিস কেন? কোত্থেকে ছুটে এলি? বলছি যাচ্ছিলাম কঙ্কনা জমিদার বাবুর বাড়ি। সেখানে চিরু তার পেয়ারের লোকজনদের নিয়ে গোপন পরামর্শ করছে। কিসের পরামর্শ? আরে সে কি আর আমায় বলবে নাকি? তবে মনে হলো তোমাকে নিয়ে। তুমি একটু সাবধান হও দেখি জামাই পণ্ডিত। কি আর সাবধান হব বল? গ্রামের স্বার্থ দেখতে গেলে চিরু স্বার্থে আঘাত লাগবেই। আর সেই বা আমাকে ছেড়ে দেবে কেন? তুমিও ধন্যি বিলুদি, আঁচল দিয়ে বেঁধে রাখতে পারো না। আমি হলে তো দড়ি দিয়ে বেঁধে রাখতাম। ইয়ার কি হচ্ছে দুর্গা? এই নাকে খত কানে হাত, শালগ্রাম শিলার সঙ্গে কি রঙ্গ চলে গো? তুমি লক্ষ্মী পুজোর প্রসাদ নিয়ে যেও ভাই, আমি ভিতরে যাচ্ছি। দুর্গা, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, জবাব দিবি? তুমি তো আর আমাকে প্রাণের কথা বলবে না যে আমি চোখ বুজে থাকবো? বলো জামাই, বলো। ছিরু না, অনি নাকি আজকাল মদ ধরেছে, আসে তোর কাছে মাঝে মাঝে যা টাকা ধার নিতে। দোষটা তুমি আমার ঘাড়ে চাপাতে চাইছো, সেটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু জামাই, মদ তো চিরু খায়, দারোগা বাবু খান, কঙ্কনা জমিদার বাবু খান। সব দায়িত্ব আমার। তবে হ্যাঁ, টাকা আমি ধার দিই বটে। ধার না দিলে মদ হয়তো আর খেতে পারবে না, কিন্তু পদ্মর মৃগী রোগীর চিকিৎসা যে আর হবে না। জামাই, আমাকে সবাই ভালোবাসে জামাই, সবাই, একমাত্র তুমি ছাড়া। দুর্গা। দেবু ভাই, জগন্নাথকে দেখেছো? কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? পদ্ম দাঁত কপাটি লেগে পড়ে আছে সেই বিকেল থেকে, আর মাঝে মাঝে ছিরুর নাম করে সাপ সাপ করে কেঁপে উঠছে। দেবু ভাই, ছিরু নিশ্চয়ই পদ্মকে চুপ করেছে। ওকে আমি খুন করবই। কোথায় যাচ্ছিস? মাথা ঠান্ডা কর। মাথার কত ঠান্ডা রাখা যায় বলতে পারো দেবু ভাই? হ্যান্ড নোটের মিথ্যে উসুল দিয়ে ধারের টাকা বাড়িয়েছে, আমার 2 বিঘে জমির ধান চুরি করেছে, আমার পদ্মকে তুপ করেছে। এখন ফেউলে গেছে, আমাকে গা থেকে দাঁড়াবে। আমি ওকে খুন করব, তারপর নিজেই শহরে চলে যাব। এই যে যাবার আগে তোমার মৃগী রোগীকে সঙ্গে করে নিয়ে যেও, আমাদের ঘরে আবার চাপিয়ে যেও না যেন। থামো, সবাইকে আমার চেনা আছে। আমার যা খুশি আমি তাই করব। করবে বই কি? শাল কাঠের মতো চেহারা বানিয়েছো, শুধু পারদ বউটাকে ধরে ধরে ঠেলাতে আর ভেউ ভেউ করে কাঁদতে।
বুড়োদের কথা তো জানতে বাকি নেই আর। দুর্গা, কেন ওর সঙ্গে ঝগড়া করছিস? দেখছিস ওর মন ভালো নেই। অনেক, তুই ঘরে যা। পদ্ম ঘরে একলা রয়েছে, তুই ঘরে যা। তুই যা, দুর্গা বাড়ি ফেরার পথে জগনের ডাক্তারখানায় খবর দিয়ে যাবে। ঠিক, মাথা খারাপ করিস রে ভাই। আমাকে আমাকে মাফ করো দেবু ভাই, আমাকে মাফ করো। খামোকার সঙ্গে ঝগড়া করলি দুর্গা? তোর স্বভাব কিছুতেই পাল্টালো না। আমার যে পরের স্বভাবে মেজাজ রাখতে হয় জামাই। হাসলে কাঁদানো, কাঁদলে হাসানো। স্বভাব পাল্টালে আমি খাবো কি? হ্যাঁ, কি এই যে হাসির মজলিস বসেছে দেখছি, ঢুকে পড়ে আবার ভুল করলুম না তো? সে কি গোপাল মশাই, ভুল করতে যাবে কেন? এই হাসি যে অনেক নায়ক অবস্থায় কিনেছে গো। কি মনে করতে পারছো না? কি ব্যাপার ভাইপো, কিছু কথা আছে? না, বলছিলাম ওই কানুনগোর সঙ্গে ব্যাপারটা তুমি মিটিয়ে নাও, এই কি আর কি। মিটিয়ে নেওয়ার কি আছে? আমি তো কোনো অন্যায় করিনি। সে তো আমরা বুঝছি, তুমি অন্যায় না করলেও তিনি যখন অন্যায় বলে ধরে নিয়েছেন তখন। বটেই তো, বটেই তো। তখন আমাকে সেটা মেনে নিতে হবে, তাই তো? আমার দ্বারা তা সম্ভব নয়। কিন্তু এ নিয়ে পরে থানা পুলিশ হতে পারে, সেটা ভেবে রেখেছো কি? হতে পারে কি, সে তো হয়ে বসে আছে। হলেও আমার কিছু করার নেই, যা হবার হোক। পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। বলাই শট, বলাই শট। কারো উপর দোষারোপ করা আমার স্বভাব না, সে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বেশ, তাহলে আর আমার বলার কিছু নেই। থানায় গিয়ে ওদের কাছে যা শুনলাম সেটা আমার ভালো লাগলো না, তাই তোমার কাছে এসেছি। এখন তুমি যখন চাইছো না, তখন আমি চলি। চলি। তবে বিপদে আপদে পড়লে এই শ্রীহরি ঘোষকে একটু স্মরণ করো পুরো। যৌবন বয়সে সেই ছিলপাল আজ আর আমি নই। এখন আমি শ্রীহরি ঘোষ। পাল কেটে ঘোষ হয়ে যেত, তাই এখন ঠাকুর সেবা করে ভদ্রলোক হতে চাই। ওই যে কথায় আছে না, সতের দুই কয়লা তবু যায় না ময়লা। এই হলো কি সেই বৃত্তান্ত। আচ্ছা আচ্ছা, অমন পটমট করে আমার দিক তাকাতে হবে না। আমি জগনের ডাক্তারখানা ঘুরে যাচ্ছি। কিছুতেই না, কিছুতেই না। এর বিরুদ্ধে আমরা দরখাস্ত করব, দরকার হলে আরো উপরে যাব। তবু ওই কানুনগর শয়তানি আমরা বরখাস্ত করব না। এটা কি মগের মূল্য যে পরোয়ানা জারি করলেই হলো? নোটিশ করা দরকার। আমরা বলবো দোষ কানুনগোর, পণ্ডিতের কোনো দোষ নেই। ঠিক ঠিক। শোনো পণ্ডিত, তুমি একখানা দরখাস্ত লেখো, এই আমরা সবাই মিলে তাতে সই টিপসই করে দিচ্ছি। হ্যাঁ, আমি ওই ম্যাজিস্ট্রেটের কাছে এই দরখাস্তটা লিখে নিই। এই নাও, দেখি ওই থানার দারোগার কত বড় মুড়ো। দরখাস্তে সই করে কোনো লাভ হবে না ডাক্তার। তার মানে ওদের ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আমরা মেনে নেবো? ওই কানুনগোর সঙ্গে ছিলপালের যোগ সাজাচ্ছে, তোমার জেল হবে। অসম্ভব, আমরা তো মানতে পারি না। ছিরু চাইছে আমার সত্য অন্যায়ের পায়ে মাথা নোয়াক। আপনারা আমাকে মাফ করবেন। পণ্ডিত, তুমি আমাদের কথা রাখবে না পণ্ডিত? আমাকে ভুল বুঝো না ডাক্তার। দেবু বাবু। এই যে দারোগা বাবু, আপনি এসে গেছেন? এসে গেলাম। একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি কি ভেতরে যেতে পারি একটু? নিশ্চয়ই। ওয়েট, এক মিনিট। দারোগা, পণ্ডিতের কি তাহলে সত্যি জেল হবে? যে ধারায় কানুনগো কেস দিয়েছেন তাতে 1 বছরের মেয়াদ তো নিশ্চয়ই। আমি চললাম ডাক্তার। তোমরা আমার জন্য কেউ ভেবো না, শুধু লক্ষ্য রেখো এই পঞ্চগ্রামে যেন কোনো অন্ধকার না নামে। পণ্ডিত, এ সময় আর আমাদের এর থেকে বেশি কিছু দেওয়ার নেই পণ্ডিত। জয় দেবু পণ্ডিতের জয়, জয় দেবু পণ্ডিতের জয়, জয় পঞ্চগ্রামের জয়, জয় পঞ্চগ্রামের জয়। সময় হয়ে গেছে দেবু বাবু, এখন আপনাকে যেতে হবে। তোমরা একটু সবাই বাইরে গিয়ে দাঁড়াও না। হ্যাঁ, এই এই চলো চলো, তোমরা চলো। দেবু বাবু, আমি বাইরে অপেক্ষা আসুন, করছি। আসুন। আপনি কথা শেষ করে তাড়াতাড়ি আসুন।
দুর্গা, তোর বিলুদিকে একটু দেখিস। জামাই, আমাকে জেনেও তুমি আমার উপর দায়িত্ব চাপালে? জানি বলেই চাপালো। তোর নিজের কি কোনো কিন্তু আছে দুর্গা? না জামাই, আমার কোনো কিন্তু নেই, দুর্গার কোনো কিন্তু থাকতে নেই। বিলু, আমি যাচ্ছি। খোকাকে দেখো। দাসী, আগে অনেক আমাদের ধানের জমির খবর কি? ওকে নিলামে চড়েছে, আমরা ডাকের ব্যবস্থা করেছি। গণেশ পালের জোত, নিলাম হয়ে গেছে, তারিণীর পুকুর, মামলা চলছে। গিরিশ সুতরের ওই তাল গাছ আমরা দখল নিয়েছি। বেশ বেশ। ওহে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কথা তো সব শুনলো। শোনো, জমিদারের গোমস্তা আমি। এখন থেকে বাকি খাজনার আর্জি সব আমার কাছেই পেশ করতে হবে। ঠিক আছে, এখন যাও তোমরা, কাল সন্ধেবেলায় একবার এসো, দেখি তোমাদের খাজনা বকুবের কি ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, যাও যাও যাও। দাসী, আগে জগনের কংগ্রেস কমিটি কেমন চলছে? আগে সেক্রেটারি হরেন পাল আর প্রেসিডেন্ট জগন দল ভারী করার খুব চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা তেমন জমছে না। এইসব হরিজনরা কোন দলে? এখনো বর্ণচোরা। ভালো করে না বুঝে এদের খাজনা মকুব করবেন না। আম পাকা কি ডাসা সেটা আগে ভালো করে বুঝতে হবে। ও ভালো কথা, অনেক আমারকে দেখলাম সুরিখানার বারান্দায় পড়ে আছে। সে কামার বেটা তো 24 ঘন্টা মধ্যে চুর হয়ে পড়ে থাকে। পদ্ম পদ্ম থাকে কার সঙ্গে? সে তো এখন গ্রামে নতুন আমদানি ওই যতীন ছোকরার সঙ্গে থাকে, তবে এর একটা বিহিত করা দরকার। হ্যাঁ দরকার, তবে খুব ভেবে চিনতে। যতীন হলো রাজনৈতিক কর্মী, তার উপরে সরকারের নজরবন্দি। আমাদের পা ফেলতে হবে খুব দেখে শুনে, হিসেব করছে। ভালো কথা। পদ্ম নাকি শুনলাম আজকাল বেশ সুস্থ হয়ে উঠেছে। না হয়ে যায় কোথায়, যতীন বাবুর হাওয়া ঝাড়ফুঁক বেশ দাসী, আপনি এখন যেতে পারেন, অনেক রাত হয়েছে। হ্যাঁ শুনুন, কাল একটু সকাল সকাল কাছারি বাড়ি আসবেন। আসতে পারি? আরে কি আশ্চর্য! আরে হুকুম নিয়ে আসা আবার কবে থেকে শিখলি দুর্গা? বাহ, তোকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, নাম বললে তো তোমার গা জ্বলে উঠবে, তাই ও কথা এখন থাক। তুই আজকাল আমার এখানে আসা একদম ছেড়েই দিলি দুর্গা। এক জায়গায় বেশি দিন আমি যেতে পারি না গো, আমার বড় ঘেন্না করে। হ্যাঁ, গোমস্তা শ্রীহরি ঘোষকে তোর ঘেন্না? আমাকে যে অবাক করলি দুর্গা। সুৎকর চিরুপালকে আমি চিনি গো। এখন কোন মহাজনের সেবা করছিস? অনেক আবার আমার সেবা পেতে তো অনেক নায়ক গোমস্তায় দোরগোড়ায় হত্যে দিয়ে পড়ে থাকে, তাই আর কত পায়ে ঠেলে পারি বলো?
খালি আমার তো শুনলাম দিন রাত মদ খায় আর ভবগুরের মতো ঘুরে যায়। পদ্ম পদ্ম থাকে কার সঙ্গে? খামারের বানানো একটা লকলকে দায়ের সঙ্গে। যাবে নাকি একদিন? কথাগুলো না আজকাল ভারী মিষ্টি হয়েছে রে দুর্গা। কার কাছে শিখলি? তোর পিয়রের জমাই পণ্ডিতের কাছে? ছি ছি ছি, ও কথা মুখেও এলো না পালমশাই। আমার নরদবাসের পিয়ারের লোক যে তুমি গো জামাই, আমার স্বর্গের আলো। সে স্বর্গের আলো এখন জেলে। এই অন্ধকারে এখন আমার কাছে একটু আসা যাওয়া কর। তাকে আর জেলে বেশি দিন আটকে রাখতে পারলে কই? মোটে তো 1 বছর, তাও আজ মেয়াদ শেষ করে গায়ে ফিরেছে। সে কি দেবু পণ্ডিত জেল থেকে ছাড়া পেয়েছে? সে কি চমকে উঠলে যে? বছরটা তোমার সিন্ধুকে পড়া টাকা নয় যে তালা দিয়ে আটকে রাখবে। শুধু কি ফিরেছে? এতক্ষণে হয়তো পঞ্চগ্রামের বাড়িগুলো তার ঘোরা শেষ। বোধহয় তোমার নীলেমের জমির হিসেব করছে। কেন? সে আর কিছুর হিসেব নেবে না? পাকা চণ্ডী মণ্ডপ বাঁধানো কুয়ো, পৃথক পাঠশালা, বুড়ো শিবের মন্দির, যেগুলো আমি এই 1 বছরে পঞ্চগ্রামের জন্য করেছি, কি হিসেব নেবে তো? তুমি কিচ্ছু ভেবো না গো মোস্তা মশাই, হিসেব জুটতে ভুল হবে না তার। সে যে ধারাপাতের পণ্ডিত গো, ঘাতক মহাজনের হিসেব ঠিক কষে বার করবে। যাই, রাত হয়ে গেল। এই দুর্গা শোন, কি হলো আবার? এবার তো সাপে কামড়ানোর ভান করে আমাদের গোপন কথা শুনে গিয়ে ওই দেবু পণ্ডিতকে লাগিয়ে দিয়েছিলি। এবার কি করবি? এবারে মানুষে কামড়ানোর ভান করে সব গোপন কথা জেনে গেলাম, পরে কাজে লাগবে। এই কি জেনে গেলি সেটা তো বলে গেলি না। এই টেরি কাটা খোসের গায়ে এখনো যে ঘর পোড়া বারুদের গন্ধ গো। আরে দেবু খুড়ো যে, কখন ফিরলে? কি আশ্চর্য, আমাকে একটা খবর দিতে হয়। আমি নিজে ঢাক ঢোল পিটিয়ে তোমাকে গ্রামে ঢোকাতো। বসো 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 বসো। তারপর কেমন আছো ভাইপো? আর আমার থাকা থাকি, ধান দাও, খড় দাও, চাল দাও, এমনি হাজার বায়না মেটাতে আমার প্রাণান্ত। আমার কথা থাক, তোমার কথা বলো। ওই জেলে একরকম কাটিয়েছি, নতুন করে বলার কিছু নেই। দেখো খুড়ো, দৈবের বিপাকে অনেক কষ্ট পেলে। খাও দাও, পণ্ডিতি করো, সংসার দেখো, কেন পরের ঝামেলা মাথায় নিয়ে নিজে কষ্ট পাও? আমি বলি কি, তুমি বরং একটা বন্ড লিখে দাও যে ও পথে তুমি আর যাবে না। আমি নিজে থানায় গিয়ে সবকিছু মিটিয়ে আসবো। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। সে তো আমরা বুঝছি, কিন্তু সরকারি কর্তাদেরও তো বুঝতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, তুমি কিন্তু এই রাজবন্দি যতীন ছোকরার সঙ্গে বেশি মেলামেশা করো না। কেন বলো তো? না না, ছোকরার স্বভাব চরিত্রের বিশেষ ভালো নয় আর কি। মানে অনেক আমার ওই মদ খেয়ে দিন রাত পথে ঘাটে রাত কাটায়, এত সমস্ত বউ পদ্মকে ভাড়া দেয় ওই। কিন্তু জগন ডাক্তারের কাছে শুনলাম যতীন পদ্মকে মা বলে ডাকে, আর সে আসার পর থেকে পদ্ম অনেক সুস্থ হয়ে উঠেছে। কি জানি খুড়ো, কাকে সুস্থ বলে আর কাকে অসুস্থ বলে সে আমি বলতে পারবো না। আমার পাপি মন, তাই বোধহয় সঠিক বুঝে উঠতে পারি না। ও ভালো কথা, এবার ওই শহর থেকে একজন পাশ করা ডাক্তার গ্রামে আনবো বলে ঠিক করেছি। হঠাৎ জগন ডাক্তারে কি? না না, ওই জগন ডাক্তারকে দিয়ে আর চলে না। একে তো জল ওষুধ দেয়, তার উপর আবার কি সব মিটিং ফিটিং করে বেড়ায়। ও ভালো কথা, তুমি নাকি চণ্ডী মণ্ডপে পূজা সমিতির মিটিং করতে দেবে না? হ্যাঁ, আমার তাই ইচ্ছে। কিন্তু ওটা তো গায়ের লোকেদের মজলিসের জায়গা। হঠাৎ গজি ওঠা প্রজা সমিতির মজলিসের জন্য তো নয়, প্রজাদের ভালো মন্দ ন্যায় অন্যায় পুজো পার্বণের মজলিস ওখানে বসবে। কিন্তু পূজা সমিতি ওই পঞ্চগ্রামের লোকজনকে নিয়েই গড়ে উঠেছে, এটা তুমি অস্বীকার করতে পারো? যদি বলি তাদের উদ্দেশ্য শুধু আমার বিরুদ্ধে দল পাকানো? আমার জবাব কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়া।
দেখো খুড়ো, ছেলেবেলা থেকে দাদনের সুদ কষতে কষতে কোনটা ভালো আর কোনটা মন্দ সে আমি বেশ বুঝতে শিখেছি। গ্রামের ভালো সে তো আমিও চাই, কিন্তু সে ভালো তো তোমরা নেবে না, সেখানে আমার আর কি করার আছে বলো? তুমি যা ভালো বোঝো তাই করো, আর আমি যেটা উচিত বিবেচনা করি সেটাই করব। প্রজা সমিতির ভার যদি আমি নিই, আপত্তি করব, তবে বাধা দেব না। আর বাকি খাজনার দায় যত জমি নিলামে কিনেছো সেগুলো অবস্থার বুদ্ধিতে ইয়াকুল হয়ে তাই করবো, অন্যের পরামর্শ আমি নেব না। বেশ, তাহলে আমি চলি। তবে একটা কথা, ভবিষ্যতে যদি কখনো ন্যায় অন্যায়ের বিরোধ বাঁধে, আমি কিন্তু ওই নিরন্ন হতভাগাদের পাশেই থাকব। আমাকে অপরাধী করো না সেদিন। ঘোষমশাই আছেন নাকি? আরে দারোগা বাবু জি, আরে আসুন 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 আসুন, আরে বসুন বসুন বসুন। এই ভূপাল, আরে চা দিয়ে যা। একটু কড়া করে। হ্যাঁ, কড়া করে দিয়ে যা ভাই। দারোগা বাবু, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। একটা খবর জানতে এলাম ঘোষমশাই। শুনেছি প্রজা সমিতি নিয়ে নাকি গ্রামে গন্ডগোলের সৃষ্টি হয়েছে। বিপজ্জনক গন্ডগোল, শান্তিভঙ্গের আশঙ্কা আছে। তা কার পরামর্শে এই প্রজা সমিতি গড়ে উঠেছে? ওই রাজবন্দী যতীন ছোকরার পরামর্শে। তার উপর আবার এসে ঢুকলো ওই দেবু পণ্ডিত। দেবু পণ্ডিত? দেবু পণ্ডিতকে আপনি সাবধান করে দিয়েছেন তো? হ্যাঁ, আপনাদের উপদেশগুলো সব শুনেছি। জবাবে সে চোখ রাঙিয়ে গেল। দারোগা বাবু, আজ রাতে না ওই অনিক আমাদের বাড়িতে একটা মিটিং হবে। মিটিং? হ্যাঁ, মিটিং। আচ্ছা, দেবু ঘোষের একটা কিছু বন্দোবস্ত করা যায় না? এই ধরুন বছর দুয়েকের জেল। জেল? হ্যাঁ, জেল। আপনাকে সাহায্য করতে হবে। যখন বলবেন তখনই। এমন কি দরকার হবে? এই 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 জানলার কাছে দাঁড়িয়ে আছে। এই ভূপাল, ভূপাল বাবু, এই জানলার কাছে দাঁড়িয়ে ছিল। আগে অন্ধকারে যে ঠাউর করতে পারবে, তবে মনে হলো মেয়েও কোন পথে গেল? আগে পুকুরের পাশে জঙ্গলের পথ ধরে চলে গেল। জঙ্গলের পথ, জঙ্গলের পথ। ও পথ তো চেনে একমাত্র আগে দুর্গা। আরে দুর্গা তো আপনার চেনা মেয়ে মানুষ ঘোষমশাই। আরে শৈরিনীর হাসি আর কাল নাগিনীর আগে শৈরিনীর হাসি, এই দিলাম সুমুক। আগে কাল নাগিনীর ছোঁয়া, এই দিলাম সুমুক। আগে বুঝলেন না, আমাদের দুর্গা গো দুর্গা, তারেও দিলাম সুমুক। বড় বিপদে পড়ে এদেরকে তোমার কাছে নিয়ে এলাম পণ্ডিত। এই ঝড়ে এদের সবার ঘর পড়ে গেছে। প্রতিবারের মতো এবারও এরা ওই গাছ কাটতে গেছিল ঘর ছাইবার জন্য, কিন্তু ও জমিতে এখন ছিরু গাছ কাটতে বাধা দিয়েছে, বলছে পয়সা লাগবে। পণ্ডিত, একটা ব্যবস্থা না করলেই নয় পণ্ডিত। ও ছিল এই কথা বলেছে, কিন্তু অমানুষের মতো কথা। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি দেখছি। বিলু, বিলু, কি গো? বড় বিপদে পড়ে গেছে। কেন, কি হয়েছে কি? ঝড়ে ওদের সবার ঘর পড়ে গেছে। ওদের ঘর ছাইবার জন্য
ছিল ওদের গাছ কাটতে দিচ্ছে না, বলছে পয়সা লাগবে। এখন ওদের ঘর ছাইবার একটা ব্যবস্থা না করলেই তো নয়। তা কত লাগবে? ওই 3-4 যা হয়। আচ্ছা একটু দাঁড়াও। যখন তখন তোমার কাছে এসে যা খুশি চাই, আর তুমিও হাসি মুখে। এই নাও। এ কি, এ তো খোকার বালা। না না, এ আমি নিতে পারবো না। ছি, ওরা না ভরসা করে তোমার কাছে এসেছে। তাই বলে খোকার বালা? এখন তো নাও, পরে না হয় আবার যখন পারবে তখন খোকাকে গড়িয়ে দেবে। সবই তো বোঝো বিলু, আবার যদি কখনো গড়িয়ে দিতে না পারি? তাহলে খোকা আমার সোনার বালা পড়বে না। বিলু, ও সোনা ডাক্তার, নাও ঘর ছাইবার ব্যবস্থা করো। পণ্ডিত, নাও ধরো।